স্বাগতম তোমাদেরকে বোয়া বিয়ারের গ্রেট টুলার অ্যানিমের তৃতীয় এবং চতুর্থ পর্বে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ওয়েস্ট একাডেমির স্টুডেন্টরা ইস্ট একাডেমির ট্রেনিং গ্রাউন্ডে এসে ওখানকার ছাত্রদের বিরক্ত করছিল। কিষান তাদের থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ইওয়ান তাকে মারধর করে। তখন মুচেন সেখানে এসে ইওয়ানকে শিক্ষা দেয় এবং তাকে ইস্ট একাডেমির ছাত্রদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করে। কিন্তু হঠাৎ লিউ ইয়ং সেখানে আসে এবং মু চেনের সাথে লড়াই করতে যাচ্ছিল। ঠিক তখনই মাস্টার মো এসে তাদের থামিয়ে দেয়। লি ইয়ং মু চেনকে পরীক্ষার সময় লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দেয় এবং মু চেন সেটি গ্রহণ করে। তারপর আমরা দেখি মু রিয়ালমের ম্যানশনে মু চেনের বাবা মু ফেং এবং তার কাকা জো কথা বলছে। তারা বলে লু রিয়ালমে মানুষটা সীমান্তে এসে লোকজনকে বিরক্ত করছে। যদি এখনই আমরা কিছু না করি তারা ভাববে আমরা ভয় পেয়েছি এবং আরো সাহসী হয়ে উঠবে। মু ফেং বলে এখন এসবের সময় হয়নি। লি ফ্যামিলি এখন অনেক শক্তিশালী, আমরা তাদের মোকাবেলা করার মতো অবস্থানে নেই। জো বলে লু রিয়ালমি নেতা লু কিং কিওনো ডিভাইন ছোড়ো লেভেলের, তোমার মতোই। মু ফেং জবাব দেয় শান্ত হও, এখনই তাদের সাথে লড়াইয়ের সময় নয়। তখন তারা খেয়াল করে মু চেন এখনো আসেনি। জো বলে ফিউচার ল্যান্ড থেকে ফিরে আসার পর থেকে সে নর্থ স্পিরিচুয়াল একাডেমিতে ট্রেনিং করছে। ঠিক তখনই মু চেন ফিরে আসে। মু চেনকে দেখে সবাই খুশি হয়। তারা কথা বলতে বসে, তারা জানতে চায় তার প্র্যাকটিস কেমন চলছে। তখন মু চেন তার পাওয়ার অ্যাক্টিভেট করে। অবাক হয়ে দেখে যে মু চেন এত দ্রুত স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে পৌঁছে গেছে। মু চেন তাদের জানায় যে লি ওয়াং তাকে পরীক্ষায় লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়েছে এবং সে গ্রহণ করেছে। আমি যদি এখন স্পিরিচুয়াল আর্ট প্র্যাকটিস না করি তাহলে আমি চ্যালেঞ্জে হেরে যাব। তখন মু চেনের আঙ্কেল বলে লিউ ইয়াং লিউ রিলমির দ্বিতীয় ইয়াং মাস্টার। এটা দেখে বোঝা যায় লিউ রিলমির পরিবারের কেউ ভালো নয়, তারা শুধু তাদের শত্রু বাড়ানোতে মনোনিবেশ করে। তুমি কেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলে? মু ফ্যাং বলে নর্থ ইস্ট স্পিরিচুয়াল একাডেমি সব সময় নিজেদের কাজে ব্যস্ত থাকে, তারা কখনোই 9 রিলমের মাঝখানে আসেনি। তাই আমার মনে হয় লিউ কিং তিয়ান কিছু করতে পারবে না। তারপর মু ফ্যাং মু চেনকে স্পিরিচুয়াল আর্ট রুমে নিয়ে যায়, যেখানে নানা ধরনের আর্ট রাখা আছে, আক্রমণাত্মক, প্রতিরক্ষামূলক, ডিভাইন, মর্টাল সব ক্যাটাগরিতে। আর এসব আর্টগুলোকে টপ, মিডল এবং লোয়ার গ্রেডে ডিভাইড করা হয়েছে। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো আর্ট সিলেক্ট করতে পারো। মু চেন প্রথমে ফ্লেম ড্রাগন আর্ট দেখে, আর সেটা দেখে সে বলে এটা স্পিরিচুয়াল আর্টের 9 লেভেলে আছে। মু ফেং হেসে বলে তোমার পছন্দ খুবই ভালো, আমি এই আর্টটার জন্য আমার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলাম। আমিও ফ্লেম ড্রাগন আর্ট প্র্যাকটিস করেছিলাম, আর এটা প্র্যাকটিস করতে করতে আমি ফ্লেম ড্রাগন ইগলের স্পিড পেয়েছিলাম। কিন্তু মু চেন সেই আর্ট রেখে দেয়। সে সামনে এগোতে থাকে, সে আরো একটি আর্ট নিয়ে সেটা দেখতে থাকে। তারপর সে একটি আর্ট ধরে, আর সে শুনতে পায় সেই আর্ট থেকে মহিলা কণ্ঠস্বর আসছে, যে তাকে ডাকছিল। তার আওয়াজ শুনে সে কিছুটা ভয় পেয়ে যায়। তারপরও সে সাহস করে এগিয়ে যায় আর সেই আর্টকে টাচ করে, আর সে টাচ করতেই সেই আর্ট থেকে এনার্জি রিলিজ হয়। তখন মু চেন সেই আর্টকে তুলে নেয়, যা ছিল গ্রেট বুদ্ধ আর্ট। মু চেন মু ফ্যাংকে জিজ্ঞেস করে আমি এই আর্টের প্র্যাকটিস করতে চাই। তখন মু ফ্যাং বলে তুমি যে আর্ট সিলেক্ট করেছো এটার কোনো র্যাঙ্ক নেই, এর জন্য তোমার উচিত হবে দ্বিতীয় আর্ট সিলেক্ট করে নেওয়া। তখন মু চেন বলে আমি যদি এই আর্ট সিলেক্ট না করি পরে হয়তো আমাকে আফসোস করতে হবে। এটা শুনে মু ফ্যাং ইমোশনাল হয়ে যায়। মু ফ্যাং আবেগে ভেসে বলে তোমার মা জিং ইয়ান একদম তোমার মতোই ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে ছোটবেলা তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। নিজের মা সম্পর্কে এমন কথা শুনে সে কিছুটা চমকে যায়। সে জিজ্ঞেস করে তুমি এখন কেন আমার মার নাম নিলে? আসলে এই স্পিরিচুয়াল আর্ট কোত্থেকে এসেছে? তখন মু ফ্যাং বলে আসলে এই আর্ট তোমার মা এখানে রেখে গিয়েছিল তোমার জন্য, আর সে আমাকে বলেছিল তুমি যদি এই আর্ট সিলেক্ট না করো তাহলে যেন এই আর্ট সারা জীবনের জন্য এখানেই রেখে দেওয়া হয়। তখন মু চেন জিজ্ঞেস করে আমার মা কি এখনো জীবিত আছে? আর যদি সে জীবিত থাকে তাহলে সে এই মুহূর্তে কোথায় আছে? তখন মু ফ্যাং বলে তোমার মার সাথে যা কিছু হয়েছে তা আমি তোমাকে বলতে পারবো না। আমি যদি তোমাকে এই সম্পর্কে বলে দেই তাহলে তোমার অনেক কষ্ট হবে। তখন মু চেন বলে তোমার কথা ধরন অনুযায়ী মনে হচ্ছে আমার কারণে আমার মার মৃত্যু হয়েছে। তখন মু ফ্যাং বলে জিং এখনো জীবিত আছে, আর সে এই পৃথিবীতে শুধুমাত্র তোমাকে নিয়ে চিন্তিত ছিল। সে তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল, কিন্তু আমি একজন লুজার, আমি তোমার মাকে আমার সাথে রাখতে পারিনি। তখন মু চেন বলে
এতে আপনার কোনো ভুল নেই। আমি আপনাকে প্রমিস করছি একদিন অবশ্যই আমি আমার মাকে খুঁজে বের করব, আর তখন কেউ আমাদেরকে একসাথে থাকা থেকে বিরত রাখতে পারবে না। এটা শুনে মু ফেং অনেক খুশি হয়ে যায়। আর এখন যেহেতু তুমি গ্রেট বুদ্ধা আর্ট সিলেক্ট করেছো, আর এটা শেখার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কেননা তোমার মায়ের ছেড়ে যাওয়া এই আর্ট কোনো সাধারণ কোনো আর্ট নয়। তুমি শুধু এই স্পেশাল আর্টটাকে প্র্যাকটিস করতে থাকো। এই আর্টের লেভেল 1-এ যখন তুমি পৌঁছাবে, তখন তুমি এই আর্টের সম্পর্কে সবকিছু জানতে পারবে। তখন মু চেন নিজের ঘরে গিয়ে গ্রেট বুদ্ধা আর্টের প্র্যাকটিস করতে থাকে। সে ভাবতে থাকে তার বোর্ডকে গ্রেট বুদ্ধা আর্টে বদলাতে হবে, যাতে সে একটি রাস্তা পেয়ে যায়। এসব ভাবতে ভাবতেই মু চেন সি অফ চিয়ে লেভেলে পৌঁছে যায়, আর তার আশেপাশে এনার্জি থ্রেড ঘুরতে থাকে। মু চেন নিজে অনেক অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে সে এত দ্রুত গ্রেট বুদ্ধা আর্টের প্রথম থ্রেড আনলক করে ফেলবে। আর হঠাৎই সেই থ্রেড তার বডির ভিতরে ঢুকে যায়, আর এতে সে অনেক কষ্ট পেতে থাকে। আর সে ভাবতে থাকে এর স্পেশাল থ্রেড এত আক্রমণাত্মক কেন, কিন্তু যা কিছু হয়ে যাক না কেন, এই ওয়ার্ল্ডে আমাকে নির্ভয়ে থাকতে হবে, আর তখনই আমি শক্তিশালী হতে পারবো। আমাকে আমার বাবা আর ললিকে দেয়া প্রমিস পূরণ করতে হবে। এসব ভাবতে ভাবতে সে কাল্টিভেশন করতে থাকে, যার ফলে তার শরীর থেকে অনেক বেশি এনার্জি রিলিজ হতে থাকে। এর পরের দৃশ্যে আমরা লিউ ইয়াং এবং লিউ মোবাইলকে দেখতে পাই। লিউ ইয়াং বলে যে তার বাবা কি আর তাকে বিশ্বাস করছে না, তাই তাকে ডিস্ট্রাকশন বিট দিয়েছে। আমি কি আমার বাবার কাছে খুব বেশি নিচু হয়ে গিয়েছি, যার কারণে আমার পাওয়ার সম্পর্কে তার কোনো ভরসা নেই। তখন লিউ মোবাইল বলে এতে কোনো কিছুর পার্থক্য হয় না যে মু চেনকে এই ডিস্ট্রাকশন বিট ব্যবহারের ক্ষেত্রে এই স্পিরিচুয়াল রিলমের লোকদেরকে গুরুতর আহত করার ক্ষেত্রে ব্যবহার হয়। লিউ মোবাইল বলে আগামী পরীক্ষায় মুচেনকে তোমাকে হারাতেই হবে যে কোনো মূল্যে। প্রয়োজনে ওই ডিস্ট্রাকশন বিট ব্যবহার করো। তোমাকে নর্থ স্পিরিচুয়াল টেরিটরিকে লিউ রিলমের আসল শক্তি দেখাতেই হবে, আর সবাইকে বোঝাতে হবে লিউ ফ্যামিলি নর্থ টেরিটরির লিডার। লিউ ইয়াং তার কথা বুঝে যায়, কিন্তু এ কথা শুনে সে কিছুটা ভয় পেয়ে যায়, কেননা যদি সে মুচেনকে হারাতে না পারে তাহলে লিউ মোবাইল তার অবস্থা খারাপ করে দেবে। লিউ মোবাইল বলে উক্ত পরীক্ষায় তোমাকে নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হবে, আর যদি তুমি তাকে না হারাতে পারো তাহলে সবার শেষে এই ডিস্ট্রাকশন বিট ব্যবহার করবে। তারপর আবার আমরা মুচেনকে দেখতে পাই, যে এখনো তার রুমে বসে গ্রেট বুদ্ধা আর্ট কাল্টিভেশন করছিল। আর কিছু সময়ের ভিতরে তার কাল্টিভেশন পূরণ হয়ে যায়, আর সে বলতে থাকে গ্রেট বুদ্ধা আর্টে বেস শেপিং কনভারসেশন হতে থাকে, আর এখন আমি বেস স্টার্টিং এ পৌঁছে গিয়েছি। তারপরও আমি আমার স্পিরিচুয়াল স্ট্রেংথ অনুভব করতে পারছি। আমার মায়ের ছেড়ে যাওয়া স্পিরিচুয়াল আর্ট সত্যি অনেক ভালো মানের একটি অস্ত্র। মু চেন নিজের পাওয়ার ব্যবহার করে এক পাথরকে টুকরো টুকরো করে দেয়, আর তখনই মু ফেং আর জো সেখানে চলে আসে, আর দুজনে তার পাওয়ার দেখে অনেক খুশি হয়। তখন জো বলে আজকাল তুমি অনেক কঠোর পরিশ্রম করছো, যার ফলে তুমি খুব দ্রুত সফল হয়েছো, আর এই কথা মু চেনের অনেক ভালো লাগে। তখন মু ফেং বলে আগামীকাল তুমি নর্থ একাডেমিতে যাচ্ছ, আর যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তুমি নর্থ স্পিরিচুয়াল একাডেমিতে হ্যাভেনে পদোন্নত হয়ে যাবে। তারপর তুমি 5 গ্রেড একাডেমিতে যাওয়ার জন্য অন্যান্য স্টুডেন্টদের সাথে মোকাবেলা করতে পারবে। তখন মু চেন বলে আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হব, আর অবশ্যই 5 গ্রেড একাডেমিতে চলে যাব। মু ফেং বলতে থাকে নিজের স্পিরিচুয়াল পাওয়ারে এই পাথর ভাঙা কোনো ব্যাপার না, তোমার আসল পাওয়ার মূলত যুদ্ধে দেখা যাবে, আর এর জন্য আমি তোমার সাথে ফাইট করে তোমার টেস্ট নিব। এতে মু চেন কিছুটা ঘাবড়ে যায়। সে বলে আপনি এসব কি ধরনের কথা বলছেন, আপনি ডিভাইন সোলো লেভেলে আছেন, আর আমি কেবল স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে আছি। আমি আপনার সাথে লড়াই করে মার খেতে চাই না। মু ফেং তখন ড্রাগন ফ্লাশ ইগলকে ডেকে নেয় আর বলে এই ড্রাগন ফ্লেম ইগলের সাথে তোমাকে ফাইট করতে হবে। আমি এর পাওয়ার কিছুটা কমিয়ে দিচ্ছি যাতে তোমার ফাইট করতে খুব বেশি সমস্যা না হয়। যদি তুমি 3 তাকে একে হারিয়ে দিতে পারো তাহলে তুমি লিউ ইয়াংকেও হারাতে পারবে। মু চেন ফাইটের জন্য তৈরি হয়ে যায়। তখন মু ফেং ফ্লেম ড্রাগন দিয়ে তার উপর অ্যাটাক করে। মু চেনও তার উপর অ্যাটাক করে, কিন্তু ইগল খুব দ্রুত মুভ করছিল, যার কারণে তার অ্যাটাক ফেল হয়ে যাচ্ছিল। ফ্লেম ইগল তার ফায়ার অ্যাটাক দিয়ে তার উপর আক্রমণ করে। মু চেনও কাউন্টার অ্যাটাক করে, সে আক্রমণ থেকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু ইগলটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে তার কাউন্টার অ্যাটাক ফেল হয়ে যায়। এখন মু চেনের হাতে শুধুমাত্র একটা অ্যাটাক আছে, যে অ্যাটাকে সে ড্রাগনটাকে হারাতে হবে। সে ভাবতে থাকে এটা সত্যি যে সে একটি ডিভাইন সোলো লেভেলের বিস্ট, কিন্তু বর্তমানে এটার পাওয়ার অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তারপরও এই বিস্টটা অনেক শক্তিশালী আর অনেক খুব দ্রুত। ফ্লেম ইগল আবার তার ফায়ার দিয়ে তার উপর আক্রমণ করে। মু চেন একটা শিল্ড বানিয়ে তার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তখন মু ফ্লেম ড্রাগনের পাওয়ার কিছুটা বাড়িয়ে দেয়, যাতে জো কিছুটা ঘাবড়ে যায়, আর সে বলে
আপনি কি একটু মুচেনের উপর বেশি কঠোর হচ্ছেন না? আমার মনে হয় এখনই তার উপর এত বেশি প্রেসার দেওয়া ঠিক হচ্ছে না। তখন মু ফ্যাং বলে, লড়াইয়ে শত্রুরা প্রথম সুযোগে আমাদেরকে মেরে ফেলবে, আর তাই মু চেনকে কঠিন পরীক্ষাতেও নিজেকে সামলিয়ে জিততে হবে। এদিকে মু চেন ভাবতে থাকে, ফ্লেম ড্রাগনের থার্ড অ্যাটাক অনেকক্ষণ যাবত চলছে, আর এর স্পিরিচুয়াল পাওয়ার খুব দ্রুত বাড়ছে। এটা থেকে বাঁচতে হলে আমাকে গ্রেট বুদ্ধা আর্টের বেস পাস করতে হবে। মু চেন নিজের স্পিরিচুয়াল পাওয়ার একসাথে একত্র করে ওখানে একটা বড় ব্লাস্ট করে, যার ফলে ফ্লেম ড্রাগন পিছু হটে যায়। এটা দেখে মু ফ্যাং সেই ইগলকে তার কাছে ডেকে নেয়, আর ফ্লেম ইগল তার বডিতে চলে যায়। আর তখনই মু চেন গ্রেট বুদ্ধা আর্ট কাল্টিভেশন করতে থাকে যাতে সে বেসকে পাস করতে পারে, আর এতে সে বেস পার করে ফেলে। আর এটা দেখে তার বাবা এবং কাকা খুব খুশি হয়ে যায়। তখন মু ফ্যাং বলে, ফ্লেম ড্রাগনের সাথে ফাইট করে মু চেন অনেক কিছু শিখে ফেলেছে, আর সত্যি এটা এখন ভালো লক্ষণ। তারপর আমাদেরকে পরের দিনের নর্থ ইস্ট একাডেমির ব্যাটল ফিল্ড দেখানো হয়, যেখানে ওয়েস্ট আর ইস্ট একাডেমির ছাত্ররা একত্রিত হয়েছিল। তখন লিউ ইয়াং বলতে থাকে, মু চেন কেন এখন পর্যন্ত এখানে আসেনি? সে কি ফাইট করতে ভয় পাচ্ছে, নাকি সে বুঝতে পেরেছে সে সবার সামনে হেরে যাবে, আর এ কারণে সে লজ্জায় এখানে আসেনি? এটা শুনে ওয়েস্ট একাডেমির স্টুডেন্টরা হাসতে থাকে, আর এতে কিওয়ান খুব রেগে যায়। আর সে বলতে থাকে, এক্সাম শুরু হতে যাচ্ছে, এখনো পর্যন্ত মু চেন কেন আসেনি? লিউ মোবাই রেড রিয়েলমের ইয়াং মাস্টারের সাথে এদিকে আসছিল, যার নাম ছিল হোংনিং। সব স্টুডেন্ট তাদের দুজনকে দেখছিল, কেননা তারা দুজনে খুবই স্ট্রং আর শক্তিশালী ছিল। লিং জিও 2 একাডেমি মাস্টারের সাথে সেখানে এসেছিল। সে বলে, তোমরা কি সবাই রুল সম্পর্কে জানো? এই লড়াইয়ে তুমি যে কাউকে চ্যালেঞ্জ করতে পারবে। তোমাদের একজন ভালো প্রতিদ্বন্দ্বী সিলেক্ট করে নিজেদের লিমিট সম্পর্কে বুঝতে পারবে। এটা শুধু একাডেমির একটা এক্সাম, এর জন্য কাউকে জীবিত হত্যা করতে পারবে না। এটা বলে ডিং জিও এক্সাম শুরু করে দেয়, আর সবার প্রথমে লিউ ইয়াং এরিনাতে পৌঁছায়, আর মু চেনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ দিতে থাকে, কিন্তু মু চেন সেখানে ছিল না। তখন কিষান বলে, মু চেন এখানে আসার আগ পর্যন্ত আমি লিউ ইয়াং এর সাথে ফাইট করব। কিয়ান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঈশান এরিনাতে চলে যায় আর লিউ ইয়াং কে ফাইট করার জন্য বলতে থাকে। তখন লি ইয়াং বলতে থাকে, ইস্ট একাডেমির স্টুডেন্ট কি সবাই এত দুর্বল যে তোমার মতো ছেলে আমাকে চ্যালেঞ্জ করছে? এতে কিষান অনেক বেশি রেগে যায় আর নিজের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে, আর এটা দেখে সবাই অনেকটা চমকে যায়, কেননা ঈশানও স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে পৌঁছে গিয়েছে। তখন লিউ ইয়াং বলে, তুমি সত্যি অনেক সাহসী, আর তুমি স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলেও পৌঁছে গিয়েছো, আর এর জন্য আমি তোমাকে ফাইট করার জন্য একটা সুযোগ দিচ্ছি। এটা শুনে কিষান তার সাথে ফাইট করার জন্য এগিয়ে যায়, কিন্তু তার এটা কোনো কাজেই লাগে না, সব অ্যাটাক থেকে সে বেঁচে যায়। লিউ ইয়াং নিজের ম্যাজিক্যাল বিস্টের মাধ্যমে তাকে অ্যাটাক করে, যাতে কিষান অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, কিন্তু তবু সে হার মানে না আর নিজের মাউন্টেন বিস্টের মাধ্যমে অ্যাটাক করে। কিন্তু এতেও লিউ ইয়াং এর কোনো কিছু পার্থক্য হয় না। লিউ ইয়াং তাকে একটা লাথি মেরে অনেক দূরে পাঠিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু কিষান তার পা ধরে রাখে আর তাকে দূরে ছুঁড়ে মারে, আর আবারও নিজের মাউন্টেন ফিস্টের মাধ্যমে তার উপর অ্যাটাক করে। এটা দেখে বাকি স্টুডেন্টরা বিশ্বাস করতে পারছিল না যে কিষান লিউ ইয়াং কে টক্কর দিচ্ছিল। আর এটা থেকে বোঝা যায় আমাদের ইস্ট একাডেমি ওয়েস্ট একাডেমি থেকে কোনো অংশে কম না। কিষান তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু লিউ ইয়াং নিজের ম্যাজিক্যাল বিস্টের মাধ্যমে অ্যাটাক করে তাকে দূরে পাঠিয়ে দেয়, আর লাগাতার একের পর এক তার উপর অ্যাটাক করতেই থাকে। আর এটা দেখে ওয়েস্ট একাডেমির স্টুডেন্টরা বলতে থাকে, কিষান যদিও স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে পৌঁছে গিয়েছে, কিন্তু সে কিছুতে লিউ ইয়াং এর সাথে মোকাবেলা করতে পারবে না, কেননা সে আর্থের ভিতরে সব থেকে বেস্ট। লিউ ইয়াং কিষানকে অনেক বেশি মারতে থাকে, যাতে সে অনেক বেশি আহত হয়ে যায়। তখন লিউ ইয়াং তাকে বলতে থাকে, তোমার সাহস কি করে হয়েছিল যে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে? আমার সাথে ফাইট করার পরিণাম কি হয় সেটা তুমি বুঝতে পেরেছো আশা করি। তখন কিষান ভাবতে থাকে, মু চেন এখানে ফিরে আসার আগ পর্যন্ত আমি হার মানবো না, যেভাবে হোক আমাকে তার সাথে ফাইট কন্টিনিউ করে যেতে হবে। তার অবস্থা সত্যি খুব খারাপ ছিল, কিন্তু তারপরও সে তার সাথে ফাইট করতে যাচ্ছিল। লিউ ইয়াং তাকে খুব বাজেভাবে মারতে থাকে, আর একটা বড় পাঞ্চ মেরে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয়, আর তাকে হার মেনে নিতে বলে। তখন কিষান বলে, তুমি কে যে আমি তোমার কাছে হার মেনে নেব? এটা বলে সে আবার দাঁড়িয়ে যায়, আর এতে লিউ ইয়াং অনেক বেশি রেগে যায়, আর সে তাকে আরো বাজেভাবে মারতে থাকে। কিষানকে হার মেনে নিতে বলে, কিন্তু সে হার মেনে নেয় না, আর লিউ ইয়াংকে দুর্বল বলতে থাকে, আর এর ফলে লিউ ইয়াং অনেক বেশি রেগে যায়, আর সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। আর সে বলতে থাকে, যেহেতু তুমি হার মেনে নিবে না, তাই তোমাকে জীবিত মেরে ফেলবো। ও নিজের ফ্লেম পাওয়ার থেকে কিষানকে মারতে এগিয়ে আসছিল। ঠিক তখনই মু চেন এসে পৌঁছায় এবং লিউ ইয়াংকে থামিয়ে দেয়। সে লি ইয়াংকে সরাসরি লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। আর এখানেই তৃতীয় এবং চতুর্থ পর্ব শেষ হয়। পঞ্চম এবং ষষ্ঠ পর্ব নিয়ে ফিরবো খুব শীঘ্রই। বাকি পর্বের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।